চলো। আচ্ছা, আমরা অ্যাটমিক স্ট্রাকচার অলরেডি ৩ টে লেকচার করে নিয়েছি। ওই ৩ টে লেকচার কিন্তু যারা দেখে ফেলেছো তো ভালো, যারা দেখোনি সেটা কিন্তু অবশ্যই আরেকবার দেখে নেবে। ঠিক আছে? দেখে নিয়ে কোথাও যদি কিছু অসুবিধা থাকে সেটা আমাকে স্ট্রিক্টলি বলবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা নেক্সট অ্যাটমিক স্ট্রাকচারের যে জায়গাটিতে স্টার্ট মানে আমরা মূলত যেগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বোর থিওরি নিয়ে একদিন মানে মানে বোর থিওরির আগে পর্যন্ত একদিন আমরা আলোচনা করেছি, যে বোর থিওরিতে আসার ঠিক আগের স্টেজ পর্যন্ত একদিন বোর থিওরি নিয়ে আলোচনা করেছি। আর আরেকদিন হচ্ছে তোমার মূলত বোরস কি বলবো করসপন্ডেন্ট প্রিন্সিপাল। এই বোরস করসপন্ডেন্ট প্রিন্সিপাল নিয়ে মূলত আলোচনাটা আরেকদিন তোমার হয়েছে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে তোমরা মানে বোর থিওরিতে তো ফাইনাইট মাস কারেকশন ফারেকশন ইত্যাদি ইত্যাদি করেছিলাম, কিন্তু বোর থিওরি অনেক লিমিটেশন ছিল। ঠিক আছে? বোর্ড থিওরির লিমিটেশন কিছু কিছু নিশ্চয়ই তোমরা জানো, বিএসসি লেভেলই পড়েছো, এখানে আমি আর নতুন করে না বললেও কিছু এসে যায় না। মানে সেই লিমিটেশনস গুলোকে এবারে একটুখানি রিজলভ করার চেষ্টা করো। মানে বোর্ড থিওরি যদিও অ্যাটমিক লাইন স্পেক্ট্রা এক্সপ্লেন করার জন্য বা অ্যাটমিক স্ট্রাকচারের একটা মাইলস্টোনস, ওখান থেকেই অ্যাকচুয়ালি প্রপার ডেসক্রিপশন কোয়ান্টাইজেশন এনার্জি, কোয়ান্টাইজেশন অফ এনার্জি, অরবিটের কনসেপ্ট, হ্যাঁ, এসব জিনিসগুলো এলো। কিন্তু বোর্ড থিওরির অনেক লিমিটেশনও আছে। আচ্ছা, লিমিটেশনের মধ্যে প্রথম যে লিমিটেশনটা আমরা ভাবতে পারি সেটা হচ্ছে এই যে যদি তুমি হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেমটা একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেমও হয়, যেমন করে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী বা অন্যান্য গ্রহগুলো ঘোরে, ঠিক একই রকমভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে। কিন্তু যেটা কথা হচ্ছে যে সূর্যকে কেন্দ্র করে যখন পৃথিবী ঘুরছে তখন যে অরবিট গুলো, কেবলাস অরবিট, তারা ইন জেনারেল ইলিপ্টিক্যাল, হয়রাজ বোর থিওরিতে বোর ধরে দিচ্ছেন অরবিট গুলো হচ্ছে সার্কুলার। এবার কথাটা হচ্ছে যে তাহলে যেখানে সেন্টার ফোর্স প্রবলেমে অরবিট গুলো ইন জেনারেল ইলিপ্টিক্যাল হতে পারে, তাহলে সেই ইলিপ্টিক্যাল অরবিট গুলো আমি কেমন করে পেতে পারি আর কি, সেইটা এবার একটুখানি দেখতে হবে। যে শুধুমাত্র ওরকম সার্কুলার অরবিট ভাবলে তো হবে না, ইলিপ্টিক্যাল অরবিট তোমার হতে পারে, এবং ইলেকট্রিক্যাল অরবিট গুলোর অরিজিন কিভাবে করছে সেগুলো একটু বুঝতে হবে, এবং সেই কনটেক্সটেই তোমাকে যেটা করতে হবে সমারফিল্ড থিওরি করতে হবে। তো অ্যাট দ্য সেম টাইম এটাও ব্যাপার, সেটা হচ্ছে এই যে ফাইন স্ট্রাকচার, মানে ধরো তুমি হয়তো এইচ আলফা লাইন তুমি কনসিডার করছো, এন ইকুয়াল টু 3 থেকে এন ইকুয়াল টু 2 এ ট্রানজিশনটা ঘটছে বামার সিরিজে, এইচ আলফা লাইন তুমি পেলে, তুমি দেখতে পাচ্ছ এটা একটাই লাইন, কিন্তু হাই রেজলিউশন স্পেকট্রোফটোমিটার তুমি দেখতে পাবে ওই লাইনটা অ্যাকচুয়ালি 3টে ক্লোজলি স্পেস লাইনের কম্বিনেশন। তাহলে ওই যে একটা লাইন অ্যাকচুয়ালি তোমার 3টে লাইনের কম্বিনেশন, যাকে বলে ফাইন স্ট্রাকচার। এই ফাইন স্ট্রাকচারটা তুমি কিন্তু বোর্ড থিওরি থেকে এক্সপ্লেন করতে পারছো না। সেটা যদি এক্সপ্লেন করতে হয় তাহলে তোমাকে সমারফিল্ড থিওরি ব্যবহার করতে হবে, বা মোর প্রিসাইজলি তোমাকে মানে রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি ব্যবহার করতে হবে। তাহলে নেক্সট আমরা ওই জায়গাটিতে আসছি, পার্টিকুলারলি এই দুটো জায়গা, যে অরবিট গুলো সার্কুলার থেকে ইঞ্জিনিয়ার ইলিপ্টিক্যাল হওয়া আর ফাইন স্ট্রাকচার থেকে এক্সপ্লেন করা। মানে আলটিমেটলি দেখা যাবে যে কোয়ান্টাম নাম্বার একটা নয়, একাধিক কোয়ান্টাম নাম্বার আছে, এবং এনার্জিটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাথে সাথে কেমন করে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার উপর ডিপেন্ড করছে, এই যে জায়গাটা, হুম, সেই জায়গাটা বোঝার জন্য আমাকে অ্যাকচুয়ালি সমারফিল্ড থিওরিটাকে করতে হবে। সেই সমারফিল্ড থিওরি থেকে আমি অ্যাকচুয়ালি স্টার্ট করছি। আর আগে যে 3টে লেকচার হয়েছে তার কিছুটা পোর্শন নিশ্চয়ই তুমি বিএসসি তে পড়েছিলে। মানে সেটা ইনঅর্গানিকের মধ্যে পড়তে পারো, ফিজিক্যালের মধ্যেও পড়তে পারো, কিন্তু আমি যেভাবে পড়িয়েছি তুমি দেখবে একটু অ্যাপ্রোচটা একদম অন্য রকমের আর কি। মানে যে জায়গাগুলো একটুখানি মানে মানে পার্টিকুলারলি বোর্ড থিওরির জায়গাটা, বোর্ড থিওরির জায়গাটা কিন্তু আমি যেমন কনভেনশনালি তোমরা প্রথমে 3টে অ্যাজাম্পশন, 3টে পস্টুলেট বলে দিয়ে তারপর ডেরিভেশন স্টার্ট করো, আমরা কিন্তু সেরকম ভাবে করিনি। আমরা অ্যাজিম যেন পস্টুলেটটা কয়েক ন্যাচারালি আসছে সেই জায়গাটা এমফাসিস দেওয়ার চেষ্টা করেছিলাম। ঠিক আছে? এটা আর তার সঙ্গে ফাইনাইট মাস কারেকশনের জায়গাটা আমরা ভালো করে আলোচনা করেছি, যে মাস মানে তোমার মানে অ্যাকচুয়ালি কেমন করে নিউক্লিয়াসটাকে ইনফাইনাইটলি হেভি ধরে নিয়ে ফিক্সড নিউক্লিয়াস আছে তার চারিদিকে ইলেকট্রন ঘুরছে এরকম না ভেবে তোমার নিউক্লিয়াসের মাসটা ফাইনাইট, এবং তারা একটা পার্টিকুলার মানে ফিক্সড নিউক্লিয়াসের চারিদিকে না ঘুরে তার বদলে আমি যেটা বলতে পারি যে একটা তোমার এর চারিদিকে ঘুরছে, মানে সেন্টার অফ মাস আছে, সেন্টার অফ মাসের অ্যাবাউটে হচ্ছে দুজনেই ঘুরছে আর কি, মানে তোমার এও ঘুরছে মানে ইলেকট্রনও ঘুরছে আর নিউক্লিয়াসও ঘুরছে, সেই ডেসক্রিপশনটা থেকে তুমি জাস্ট অনেক কিছু করতে পেরেছিলে। ঠিক আছে? তাহলে আজকে আমরা যে জায়গাটা চলে আসবো সেটা হচ্ছে তোমার, তাহলে মূলত আমরা মানে
সমারফিল্ড থিওরিতে যাব। বোর থিওরির পরে হচ্ছে তোমার সমারফিল্ড থিওরি। এইটা আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব। মানে সমারফিল্ড থিওরিটা আমরা করব বেসিক্যালি দুটো, টু এক্সপ্লেন দ্য এক্সিস্টেন্স অফ ইলিপ্টিক্যাল অরবিট, এইটা টু এক্সপ্লেন দ্য এক্সিস্টেন্স অফ ইলিপ্টিক্যাল অরবিট, আর টু এক্সপ্লেন দ্য ফাইন স্ট্রাকচার, টু এক্সপ্লেন দ্য ফাইন স্ট্রাকচার। এই দুটো জায়গায় আমাকে অ্যাকচুয়ালি এমফাসিসটা দিতে হবে, টু এক্সপ্লেন দ্য এক্সিস্টেন্স অফ ইলেকট্রিক্যাল অরবিট আর টু এক্সপ্লেন দ্য ফাইন স্ট্রাকচার। ঠিক আছে? আচ্ছা, সমারফিল্ড থিওরিতে যাওয়ার আগে তার একটা ব্যাকগ্রাউন্ড দরকার। হ্যাঁ, সমারফিল্ড থিওরি তো ঠিক আছে, মানে একটা অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমরা করব। বিএসসি তে অঙ্কগুলো না করে হয়তো ফাইনাল অ্যান্সার বলে দেওয়া হতো, কিন্তু এমএসসি তে এবং পার্টিকুলার ফিজিক্যাল কেমিস্ট্রি যখন পড়াচ্ছে কাজ এটাকে, তাহলে ডেরিভেশন গুলোকে করতে হবে, কিন্তু করার আগে আমার কিছুটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। সেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে তোমাকে স্টার্ট করতে হবে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল থেকে। তো আমাদের স্টার্টিং পয়েন্টটা হবে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল। হ্যাঁ, এই উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল, সেইখান থেকে আমাদের অ্যাকচুয়ালি গল্পটাকে স্টার্ট করতে হবে। এটা দেখো, তোমরা বোর থিওরি পড়েছো। বোর থিওরিতে তো মূল জায়গা তো বোর কোয়ান্টাইজেশন রুল। তোমরা বোর কোয়ান্টাইজেশন রুল যেটা ছিল, সেটা কি না, এমভিআর অ্যাঙ্গুলার মোমেন্টটা, এমভিআরটা হচ্ছে এন ইন্টু এইচ ওভার টু পাই। এইটা মানে ব্যাপারটা হচ্ছে একটা সার্কুলার অরবিটের কথা তুমি ভেবেছিলে, সার্কুলার অরবিট, ধরে নাও রেডিয়াসটা তোমার আর হচ্ছে ফিক্স সময়, এবারে ঘুরছে। আচ্ছা, এবারে তুমি এক কাজ করো, এই টু পাইটা এখানে গুণ করে দাও। ধরো এই এমভি যেমন আছে, টু পাই আর হলো, এটা তোমার এন ইন্টু এইচ হলো এইটা। আচ্ছা, এবারে এখানে খেয়াল করো যে এমভিটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি মোমেন্টাম, টু পাই আরটা হচ্ছে এই টোটাল সারকামফারেন্সটা। তুমি এটাকে ভাবতে পারো ইন্টিগ্রাল ডি কিউ, দিস ইজ অ্যাকচুয়ালি এন ইন্টু এইচ। এটা মানে যেখানে ইন্টিগ্রাল ডি কিউটা হচ্ছে, মানে কিউটা হচ্ছে, মানে আসলে কিউটা হচ্ছে একটা জেনারেলাইজ পজিশন। জেনারেলাইজ পজিশন, এবারে এই টু পাই আরটা হচ্ছে টোটাল সারকামফারেন্সটা, ওটা সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডি কিউ, তখন তাকে নাম দিচ্ছি, এটা ইকুয়াল টু এনএইচ। এইটা অর তুমি বলতে পারো এটাকে ইন্টিগ্রাল পি ডি কিউ ইকুয়াল টু এন ইন্টু এইচ, যখন পি সমান হচ্ছে এমভিটা, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। মানে কোন একটা পার্টিকুলার অরবিটে, এটা তো আমি তো ভেক্টর দিয়ে ভাবছি না, এটা তো স্কেলার দিয়ে জাস্ট ব্যাপারটাকে ভাবছি। ম্যাগনিটিউড অফ লিনিয়ার মোমেন্টাম, এম আর ভি হচ্ছে কনস্ট্যান্ট, কারণ তুমি জানো কোন একটা পার্টিকুলার অরবিট হচ্ছে ভেলোসিটিটা কনস্ট্যান্ট আর মাসটা কনস্ট্যান্ট বটেই। তো সেটাকে ইন্টিগ্রেশনের ভেতরে ঢুকিয়ে দিলে তাকে ইন্টিগ্রাল পি ডি কিউ ইকুয়াল টু এন ইন্টু এইচ, এইটা এই জিনিসটা। অথবা এইটা যেমন বললাম, যেখানে আচ্ছা পিটা হচ্ছে তোমার একটা জেনারেলাইজ মোমেন্টাম, জেনারেলি পজিশন, এটা জেনারেলি মোমেন্টাম, এটা তুমি এইরকম ভাবে লিখতে পারলে। আচ্ছা, অথবা তুমি এইখান থেকে এইটাকে এইরকম ভাবে লিখতে পারতে, সেটা হচ্ছে এই যে, বা এখান থেকে না, এইখান থেকে জিনিসটাকে এইরকম ভাবে লিখতে পারতে। দেখো, এই অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা হচ্ছে এল, আর টু পাইটা এদিকে চলে গেল, টু পাইটাকে তুমি লেখো ইন্টিগ্রাল অফ ডি ফাই
সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডি ফাই, দিস ইজ অ্যাকচুয়ালি এন ইন্টু এইচ, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা তুমি জাস্ট ফাই দিয়ে এক্সপ্রেস করছো আর কি। টোটাল যে মানে টোটাল যে অ্যাঙ্গেল যেটা কভার হবে সেটা বেসিক্যালি টু পাই, তা টু পাইটা এদিকে চলে গেলে তাহলে এমবি একটা হয়ে গেলে অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর টু পাইটা সাইক্লিক ইন্টিগ্রাল ডি ফাই ইকুয়াল টু এন এইচ, বা অর তুমি এটাকে লিখতে পারো সাইক্লিক ইন্টিগ্রাল অফ এল ডি ফাই, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু এন ইন্টু এইচ, এইরকম করেও ব্যাপারটা তুমি ভাবতে পারো। আর এইখানে তুমি এই এলটাকে ইন্টিগ্রেশনের ভেতরে ঢোকাতে পারলে কেন? কারণটা হচ্ছে যে এটা একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম, এল ইজ এ কনস্ট্যান্ট। এলটা কিন্তু তোমার কনস্ট্যান্ট একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেমের ক্ষেত্রে, অ্যাঙ্গুলার মোমেন্টাম যে কনস্ট্যান্ট অফ মোশন সেটা আমি আগে আলোচনা করেছিলাম দেখবে লেকচার 1 এ। হ্যাঁ? হুম, অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু কনস্ট্যান্ট অফ মোশন। সেখানে এলটাকে তুমি ইন্টিগ্রেশনের ভেতরে ঢুকিয়ে দিলে। ঢুকিয়ে তুমি কি পেলে? ইন্টিগ্রাল এল ডি ফাই ইকুয়াল টু এন এইচ। আচ্ছা, এখানে যেটা করা ছিল এনটা হচ্ছে ১, ২, ৩ ডট, 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 ডট। এখানেও তোমার এনটা হচ্ছে ১, ২, ৩ ডট, 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 ডট। কারণটা হচ্ছে যে কোয়ান্টিফিকেশন রুলে এনটা ছিল ১, ২, ৩ ডট, 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 ডট। এটা। তো দেখো এই যে বোর কোয়ান্টাইজেশন রুল যেটা অ্যাকচুয়ালি বোর থিওরির মূল জায়গা, সে বোর কোয়ান্টিফিকেশন রুলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা এইচ ওভার টু পাই ইন্টিগ্রাল মাল্টিপল, সেইটাকে আমি একটু অন্যরকম ভাবে লিখলাম। ওটাকে তুমি সাইক্লিক ইন্টিগ্রাল এল ডি ফাই ইকুয়াল টু এন এইচ বলতে পারো। এলটা যেখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর ফাইটা হচ্ছে অ্যাঙ্গুলার পজিশন। আর এটাকে তুমি সাইক্লিক ইন্টিগ্রাল পি ডি কিউ এইরকম ভাবে লিখতে পারো, যেখানে পিটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম আর কিউটা হচ্ছে তোমার লিনিয়ার পজিশন। তো দেখো এই রকম ভাবে জিনিসটাকে লেখা যায়। তাহলে এটা হচ্ছে বোর কোয়ান্টাইজেশন রুল। আচ্ছা, এবারে এইখান থেকে মোটিভেটেড হয়ে, এবং এই বোর কোয়ান্টিফিকেশন রুলটা মোটামুটি ভাবে আসছে হচ্ছে তোমার যদি ধরো ১৯১৩ সালে, তাই তো? বোর থিওরি হচ্ছে 1913 এটা। আচ্ছা, এবারে এইখান থেকে মোটিভেটেড হয়ে উইলসন এবং সমারফিল্ড ১৯১৪ থেকে ১৯১৬ এই ২ বছর ধরে তারা একটা জেনারেলাইজ প্রিন্সিপাল আনার চেষ্টা করছিলেন, যে আসলে এটা ব্যাপার যে বোর কোয়ান্টিফিকেশন রুলটা এত ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে এই কোয়ান্টাইজেশন রুল থেকে কিন্তু দিনের শেষে তুমি কোয়ান্টাইজেশন অফ এনার্জি পাচ্ছ, যে এনার্জির যে কোনো ভ্যালু যে অ্যালাউড নয়, এনার্জির কতগুলি যে ডিসক্রিট বা কোয়ান্টাইজ ভ্যালুই যে অ্যালাউড আর কি, সেটা তুমি পেয়ে যাচ্ছিলে তোমার এই বোর কোয়ান্টিফিকেশন রুলটাকে তুমি ধরেছিলে বলে। তার মানে যখন বোঝা গেল যে ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক এফেক্ট, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ হিট ক্যাপাসিটি অফ সলিড, অ্যাটমিক লাইন স্পেক্ট্রা প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে যে এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ, এইটা আলটিমেটলি রিভিল হচ্ছে, মানে যে জিনিসগুলোকে ক্লাসিক্যালি এক্সপ্লেন করা যাচ্ছিল না সেগুলোকে এক্সপ্লেন করার জন্য তোমাকে এইগুলোকে ধরে নিতে হচ্ছে, মানে এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ এরকম একটা অ্যাজাম্পশন বা এরকম একটা পস্টুলেট দিয়ে তোমাকে গল্প স্টার্ট করতে হচ্ছে। বোর থিওরিতে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের কোয়ান্টাইজেশন থেকে এনার্জির কোয়ান্টাইজেশনটা আসছে, আর ব্ল্যাক বডি রেডিয়েশন বা ফটো ইলেকট্রিক এফেক্ট বা টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ হিট ক্যাপাসিটি অফ সলিডে সরাসরি এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ ধরে নিয়েই হচ্ছে গল্প স্টার্ট হচ্ছে, বা এনার্জি দেওয়া নেওয়াটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ সেটা ধরে নিয়েই জাস্ট গল্পটা স্টার্ট হচ্ছে। তার মানে এরকম একটা তোমার টেকনিক বের করা ভালো, বা এরকম একটা রুল যদি বের করা যেত, যা দিয়ে তুমি একটা ক্লাস অফ প্রবলেম বা সিরিজ অফ প্রবলেমস এর তুমি জাস্ট ডিসক্রিট বা কোয়ান্টাইজ এনার্জি এক্সপ্রেশন থেকে বের করে ফেলতে পারবে, তাহলে বেশ ভালোই হতো। ঠিক আছে? এবং সেই জন্যে তোমার ১৯১৪ থেকে ১৬ এই সময় জুড়ে 1914 টু 1916 এই সময় বেসিক্যালি কি করলেন না, উইলসন এবং সমারফিল্ড যেটা বললেন সেটা হচ্ছে এই যে, মানে ফর এ ক্লোজড পিরিয়ডিক অরবিট, for a closed and for a closed and periodic orbit, মানে ক্লোজ এবং পিরিয়ডিক অরবিট যদি তুমি নাও, হ্যাঁ, সাইক্লিক ইন্টিগ্রাল অফ পিআই ডিকিউআই, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু এনআই ইন্টু এইচ, যেখানে উইথ এনআই ইকুয়াল টু 1, 2, 3 ডট 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 ডট, এইটা। তাহলে ফর এ ক্লোজ অ্যান্ড পিরিয়ডিক অরবিট সাইক্লিক ইন্টিগ্রাল অফ পিআই ডিকিউআই ইকুয়াল টু এনআই ইন্টু এইচ, যেখানে
qi is the generalized position coordinate and pi is canonical momentum coordinate. তাহলে qi টা হচ্ছে জেনারেলি পজিশন কোঅর্ডিনেট এবং pi টা হচ্ছে তার ক্যানোনিক্যাল মোমেন্টাম কোঅর্ডিনেট। তাহলে এই যে রুলটা যে সাইক্লিক ইন্টিগ্রাল অফ pi dqi equal to ni into h, this is the উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল। এটাই হচ্ছে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল। তাহলে কি হলো, পরে ক্লোজড অ্যান্ড পিরিয়ডিক অরবিট, অরবিটটা কিন্তু এরকম হতে হবে ক্লোজ এবং পিরিয়ডিক। তার জন্য সাইক্লিক ইন্টিগ্রাল অফ পিআই ডিকিউআই ইকুয়াল টু ni ইন্টু এইচ, যেখানে কিউআইটা জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট আর পিআইটা হচ্ছে তোমার তার ক্যানোনিক্যাল মোমেন্টাম কোঅর্ডিনেট। ঠিক আছে? আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি এই যে ক্যানোনিক্যাল মানে হচ্ছে ধরো এরকম যদি তুমি ভাবো ব্যাপার, আসলে ক্যানোনিক্যাল পেয়ারটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল মেকানিক্সে তো মানে ক্যানোনিক্যাল কোয়ান্টিটি খুব কমন আর কি। মানে ধরো আমি যদি এইরকম করে ভাবি, ধরো কি বলবো, একটা মানে ধরো আমি বলছি এরকম একটা পজিশন কোঅর্ডিনেট, পজিশন এবং তার যদি ক্যানোনিক্যাল মোমেন্টাম ধরো দেখি আমি এইটা, তাহলে প্রথমে হচ্ছে ধরো লিনিয়ার পজিশন বা মানে অন্যভাবে বলি, মানে এটা আসলে একদম সিম্বলই বলি। ধরো পজিশনটা তুমি কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এক্স ডিরেকশন বা পজিশনটা তুমি কনসিডার করলে তার ক্যানোনিক্যাল মোমেন্টাম কিন্তু পিএক্স হবে। আচ্ছা, এটা ওয়াই হলো, এটা পি ওয়াই হবে, এটা জেড হলে এটা কিন্তু পি জেড হবে। মানে তুমি কখনো এক্স এর সঙ্গে পি ওয়াই বা ওয়াই এর সঙ্গে পিএক্স এগুলো কিন্তু করতে পারবে না। এক্স এর সঙ্গে পিএক্স, ওয়াই এর সঙ্গে পিওয়াই, জেড এর সঙ্গে পিজেড। আচ্ছা, যদি তোমার অ্যাঙ্গুলার পজিশনটা ফাই হয় তাহলে তোমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল নিতে হবে। এজন্য অনেক সময় তুমি দেখবে সমারফিল্ড থিওরি থেকে এটা হয় যে যে একটা রেডিয়াল পজিশন অর্থাৎ নিউক্লিয়াস থেকে দূরত্বটা আর যদি হয় তাহলে এখানে তোমার একটা রেডিয়াল মোমেন্টাম লিখতে হবে। আবার যদি তোমার ধরো একটা অ্যাঙ্গুলার পজিশন থিটা তুমি কনসিডার করো তাহলে তার মতো করে হচ্ছে তোমাকে পি থিটা ধরতে হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে পজিশন এবং তার করসপন্ডিং ক্যানোনিক্যাল মোমেন্টাম, মানে যদি তোমার ধরো এই পার্টিকুলার কেসে তোমাকে লিখতে হবে সাইক্লিক ইন্টিগ্রাল অফ পিএক্স ডিএক্স, সেটা হচ্ছে nx ইন্টু এইচ। এই পার্টিকুলার কেসে তোমাকে লিখতে হবে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ইউআই ডিওয়াই, সেটা হচ্ছে ny ইন্টু এইচ। এইখানে তোমাকে লিখতে হবে সাইক্লিক ইন্টিগ্রাল অফ পিজেড ডিজেড, সেটা হচ্ছে এনডেজ ইন্টু এইচ। এখানে nx এর ভ্যালুটা সেই 1 2 3 ডট ডট ডট, এখানে ny এর ভ্যালুটা 1 2 3 ডট ডট ডট, এখানে nz এর ভ্যালুটা হচ্ছে 1 2 3 ডট ডট ডট। এটা ঠিক একই রকম করে যেটা আমি একটু আগে করে গেলাম বোর থিওরির জন্য সাইক্লিক ইন্টিগ্রাল অফ এল ডি ফাই, এইটা হচ্ছে আমি মানে এখানে এন লিখেছি কিন্তু ঠিক আছে অন্য কোয়ান্টাম নাম্বারও ইউজ করা যেত। আচ্ছা, এন এইচই না হয় লিখছি, যেহেতু অলরেডি এনটা আমি লিখেছিলাম, বলে এনটা হচ্ছে 1 2 3 ডট 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 ডট। আচ্ছা, এবার সমারফিল্ড থিওরি যখন করবো তখন দেখবে তোমরা এটা ব্যবহার করেছো, কিন্তু আমরা কেমন করে অ্যাকচুয়ালি আসবে সেগুলো ক্লিয়ারলি দেখাবো। সাইক্লিক ইন্টিগ্রাল অফ পিআর ডিআর, এটা হচ্ছে তোমার এনআর ইন্টু এইচ। এখান থেকে হচ্ছে সাইক্লিক ইন্টিগ্রাল অফ পি থিটা ডি থিটা, সেটা হচ্ছে এন থিটা ইন্টু এইচ, যেখানে এনআর এর ভ্যালুটা হচ্ছে 1 2 3 ডট 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 ডট, এখানে এন থিটার ভ্যালুটা হচ্ছে 1 2 3 ডট 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 ইত্যাদি। তার মানে এই যে পজিশন, তার করসপন্ডিং ক্যানোনিক্যাল মোমেন্টাম এবং সেইখান থেকে তোমার উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুলগুলো যখন অ্যাপ্লাই করছো সেগুলো কেমন হবে সেটা আমি তোমাকে জাস্ট মানে মোটামুটি স্ট্যান্ডার্ড যে জিনিসগুলো আমাদের লাগে সেগুলো আমি বললাম। তাহলে এখানে মানে বুঝতে হবে যে মানে পজিশন যদি এক্স হয় তার ক্যানোনিক্যাল মোমেন্টাম কিন্তু পিএক্স,
হ্যাঁ, তাহলে যেকোনো কিছুর সাথে যেকোনো কিছুর উইলসন-সমারফেল্ড কোয়ান্টিফিকেশন রুল নিয়ে আসতে হবে না। কারণ ক্যানোনিক্যাল পেয়ারের মধ্যে কিন্তু উইলসন-সমারফেল্ড কোয়ান্টিফিকেশন রুলটা থাকে। হুম? আচ্ছা। আচ্ছা, এবং এই যেটা ধরো পেলে তুমি, সেইটাকে তুমি জাস্ট জিওমেট্রিক্যালি ভাবতে পারো। জিওমেট্রিক ইন্টারপ্রিটেশনটা কি? দেখো, জিওমেট্রিক ইন্টারপ্রিটেশনটা কি? দেখো, ধরো আমি বললাম যে লেট y ইজ এ ফাংশন অফ x, এইটা। তাহলে যদি এরকম হয় সাইক্লিক ইন্টিগ্রাল y dx, এইটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করছে? কি রিপ্রেজেন্ট করছে? ধরো তুমি যদি একটা ছবি আঁকতে পারতে ফাংশনটা, এটা ধরো x ডিরেকশন, এটা ধরো y ডিরেকশন। ধরো একটা সাইক্লিক প্রসেস যদি হয়, তাহলে এইটা একটা সাইকেল, মানে এটা, তাহলে এই যে এরিয়াটা, মানে এই ছবিটা হচ্ছে y ইকুয়াল টু fx এর ছবি, এইটা। তাহলে এই যে এরিয়াটা, দিস এরিয়া ইজ নাথিং বাট সাইক্লিক ইন্টিগ্রাল y dx। এটা তোমার যখন 11-12 এ অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন তুমি পড়েছো তখন জানো যে y যদি ফাংশন অফ x হয়, তাহলে সাইক্লিক ইন্টিগ্রাল অফ y dx জিওমেট্রিতে কি রিপ্রেজেন্ট করে না, বেসিক্যালি মানে xy প্লেনে সেটা অ্যাকচুয়ালি এরিয়া এনক্লোজ সেটা রিপ্রেজেন্ট করে। এবং তুমি দেখবে এগুলো তুমি যখন থার্মোডাইনামিক্সে ওয়ার্ক দেখেছো, রিভার্সেবল ওয়ার্ক, যেটা বেসিক্যালি মাইনাস পি ডিভি, তবে সাইক্লিক প্রসেস ওয়ার্ক যখন ক্যালকুলেট করছে ইন্টিগ্রাল পি ডিভি এইটা, সেখানেও এই এরিয়া এনক্লোজ এগুলো সব হচ্ছিল আর কি। হ্যাঁ, মানে কার্নো সাইকেল ধর তুমি কনসিডার করছো, এটা একটা সাইক্লিক প্রসেস, তাহলে টোটাল নেট ওয়ার্কটা কত হলো না, বেসিক্যালি এন এ এনক্লোজ, হ্যাঁ, সেই কার্ভের মধ্যে যে এরিয়াটা সেইটা জাস্ট রিপ্রেজেন্টেড হচ্ছিল এটা। আর এবারে কথাটা হচ্ছে যে আজকে যদি আমি এরকম করতাম যে তোমার মানে ইন্টিগ্রাল ধরে নাও ওয়ান ডাইমেনশনই বলছে, সাইক্লিক ইন্টিগ্রাল ধরো তোমার পিএক্স ডিএক্স, এটা কি রিপ্রেজেন্ট করবে? আচ্ছা, ঠিক একই রকম করে তুমি এটাকে লিখতে পারো যে যদি সামহাও এটা এক্স ওয়াই প্লেন না হয়ে এটা যদি এক্স অ্যাক্সিস, এটা যদি তোমার পিএক্স অ্যাক্সিস হতো, সেইখানে যদি তোমার এরকম একটা ঘটতো, মানে তোমার মানে এরকম একটা ছবি পেতে, মানে ওয়াই যেমন ফাংশন অফ এক্স, তেমন পিএক্সটা যে এক্স এর ফাংশন আছে, সেটা এরকম তুমি একটা যদি ছবি পেতে, তাহলে সাইক্লিক ইন্টিগ্রাল অফ পিএক্স ডিএক্স, এই যে সাইক্লিক ইন্টিগ্রাল অফ পিএক্স ডিএক্সটা হচ্ছে তোমার বেসিক্যালি এই ভেতরের এরিয়াটার সঙ্গে সমান হতো। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে ভেতরে এরিয়াটা এখন কতটা হবে সেইটার একটা ভ্যালু বলে দেওয়া থাকছে। দেখো, তুমি যদি এই ভেতরে এরিয়াটাকে এরকম কতগুলো ভাগে ভাগ করো, এরকম কতগুলো কিন্তু ভাগ করো, এবং ধরে নাও এই এক একটা ভাগ যদি তোমার এইচ হয়, তাহলে কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই কি, না, এই যে টোটাল এরিয়াটা জাস্ট একটা স্মল যে ভাগ এইচ এর একটা ইন্টিগ্রাল মাল্টিপল হবে উইথ এন ইকুয়াল টু 1 2 3 ডট 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 ডট। তার মানে যেটা জিওমেট্রিক্যালি ইন্টিগ্রাল পিএক্স ডিএক্স হচ্ছে তোমার একটা কোন একটা মানে হাইপার স্পেস, যেখানে একটা ডিরেকশন বরাবর পজিশন, আর একটা ডিরেকশন বরাবর তার ক্যানোনিকাল মোমেন্টামটাকে জাস্ট ছবিতে আঁকা হচ্ছে। এবার তার মধ্যে যে এরিয়াটা, হ্যাঁ, সেই এরিয়াটা মানে এই টু ডাইমেনশনাল বলে, মানে এই ছবিটা টু ডাইমেনশনাল বলে যেটা পাচ্ছ তুমি এরিয়া, সেই এরিয়াটা হচ্ছে একটা ছোট্ট এরিয়া এলিমেন্ট আছে এইচ, তার একটা ইন্টিগ্রাল মাল্টিপল হবে এইটা। আর এবারে এই যে ছবিটা, এই ছবিটা অ্যাকচুয়ালি কি না, এই ছবিটাকে বলা হচ্ছে তোমার ফেজ স্পেস। এই ছবিটা হচ্ছে ফেজ স্পেস। ফেজ স্পেস জিনিসটা কি? দেখো, এমনি কার্টেসিয়ান স্পেসে যেটা হয়, একটা ডিরেকশন বরাবর পজিশন থাকে, একটা ডিরেকশন বরাবর মোমেন্টাম থাকে। আর এই একটা ডিরেকশন মানে দুটো ডিরেকশন বরাবর পজিশন থাকে, একটা হচ্ছে এক্স ডিরেকশন, একটা হচ্ছে ওয়াই ডিরেকশন। কিন্তু এখানে কি থাকছে, একটাতে পজিশন থাকছে, একটা তোমার মোমেন্টাম থাকছে। তার মানে এইটা হচ্ছে তোমার মানে ফেজ স্পেস, যেটা হচ্ছে যে এটা একটা মানে হাইপোথেটিক্যাল স্পেস, যেখানে
যে ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট গুলো যথাক্রমে পজিশন এবং তার ক্যানোনিকাল মোমেন্টাম দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে। তাহলে ফেজ স্পেসটা হচ্ছে ইট ইজ এ hypothetical space where independent axes represent generalized position and its canonical momentum. It is a hypothetical space where independent axes represent generalized position and its canonical momentum. এটা it is a hypothetical space where independent axes represent generalized position and its canonical momentum. এটা হচ্ছে ফেজ স্পেস, ঠিক আছে? এটা তাহলে একটাতে x দেখো আর তার canonical momentum px। আচ্ছা, এইটা কেন হাইপোথেটিক্যাল স্পেস বলছি, কারণ দেখো এই স্পেসটা তুমি আঁকতে পারলে তো এটাতে হাইপোথেটিক্যাল হলো না, এটা একটা রিয়েল স্পেসই তুমি দেখতে পাচ্ছ, সাধারণত ইউক্লিডিয়ান স্পেস নয়, কিন্তু কোন একটা স্পেস যার ছবিটা তুমি বুঝতে পারলে বা আঁকতে পারলে। এবারে দেখো যে যদি ওয়ান পার্টিকেল ইন মানে একটা ওয়ান পার্টিকেল একটা সিস্টেম কনসিডার করছো, ওয়ান পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশন যদি হয়, ওয়ান পার্টিকেল ওয়ান ডাইমেনশন হলে তোমার এর একটাই পজিশন কোঅর্ডিনেট থাকবে, মানে সিস্টেম অফ এ সিস্টেম অফ ওয়ান পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশন, তার একটাই পজিশন কোঅর্ডিনেট থাকবে, সেটা হচ্ছে তোমার এক্স, আর একটাই মোমেন্টাম কোঅর্ডিনেট থাকবে, সেটা হচ্ছে তোমার পিএক্স। একটাই পজিশন কোঅর্ডিনেট সেটা হচ্ছে এক্স, আর একটাই মোমেন্টাম কোঅর্ডিনেট সেটা হচ্ছে তোমার পিএক্স, ঠিক আছে? এইটা হলো একটা, এটা তখন ফেজ স্পেসটা হবে ইজ টু ডাইমেনশনাল। তখন ফেজ স্পেসটা টু ডাইমেনশনাল, মানে একটা পজিশন কোঅর্ডিনেট একটা মোমেন্টাম কোঅর্ডিনেট আছে, এবং ওভারঅল ফেজ স্পেসটা তোমার টু ডাইমেনশনাল হবে। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যখনই তোমার ধরো ওয়ান পার্টিকেল ইন টু ডাইমেনশন হয়ে যাবে, সিস্টেম অফ ওয়ান পার্টিকেল ইন টু ডাইমেনশন, পজিশন কোঅর্ডিনেটস হচ্ছে ধরো এক্স আর ওয়াই দুটো, আর মোমেন্টাম কোঅর্ডিনেটস পিএক্স আর পিওয়াই। পজিশন কোঅর্ডিনেট এক্স ওয়াই আর মোমেন্টাম কোঅর্ডিনেট পিএক্স পিওয়াই। তখন ফেজ স্পেসটা হবে ফোর ডাইমেনশনাল। ফেজ স্পেস ইজ ফোর ডাইমেনশনাল। দুটো পজিশন কোঅর্ডিনেট তো দেখো, আর দেখো তুমি ছবি আঁকতে পারছো না, মানে আপ টু থ্রি ডাইমেনশন পর্যন্ত ছবি আঁকা যায়, কিন্তু ফোর ডাইমেনশন তুমি তার ছবি আঁকতে পারবে না, না? দেখো তার মানে বোঝা যাচ্ছে যে স্পেসটার কথা বলা হচ্ছে তার অ্যাকচুয়ালি রিয়েল এক্সিস্টেন্স নেই, এখানে একটা হাইপার স্পেস এটা। হুম। আর ঠিক একই রকম ভাবে ফরে সিস্টেম অফ ওয়ান পার্টিকেল ইন থ্রি ডাইমেনশন, ওয়ান পার্টিকেল ইন থ্রি ডাইমেনশন, পজিশন কোঅর্ডিনেট হচ্ছে তিনটে, এক্স ওয়াই জেড, মোমেন্টাম কোঅর্ডিনেটস হচ্ছে তোমার এও তিনটে, পিএক্স পিওয়াই পিজেড। হ্যাঁ, পজিশন কোঅর্ডিনেট তিনটে এক্স ওয়াই জেড, মোমেন্টাম কোঅর্ডিনেট তিনটে পিএক্স পিওয়াই পিজেড। এক্ষেত্রে ফেজ স্পেস ইজ
is 6 dimensional আর এইটাকে বলা হয় called the মিউ স্পেস। এই 6 ডাইমেনশনাল যে ফেজ স্পেসটা তাকে বলা হয় হচ্ছে তোমার মিউ স্পেস। এইটা আবার উল্টো দিকে ফরে সিস্টেম অফ এন পার্টিকেল, এনটা পার্টিকেল আছে ইন 3 ডাইমেনশন, পজিশন কোঅর্ডিনেট প্রথম পার্টিকেলের জন্য x1 y1 z1, সেকেন্ডটার জন্য x2 y2 z2, এইরকম করে xn yn zn। তাহলে এই ক্ষেত্রে তোমার 3n পজিশন কোঅর্ডিনেট থাকবে। একই রকম ভাবে মোমেন্টাম কোঅর্ডিনেট যদি তুমি দেখো, মোমেন্টাম কোঅর্ডিনেট দেখো কতগুলো হচ্ছে। মোমেন্টাম করে একই রকম ভাবে ধরো px1 py1 pz1 px2 py2 pz2, এরকম করে pxn pyn pzn, এইটা হ্যাঁ px1 py1 pz1 px2 py2 pz2 pxn pyn pzn, এরকম করে তোমার টোটাল আবার এই 3nটাই থাকছে। তাহলে ফেজ স্পেস কত ডাইমেনশনাল হবে? 6n ডাইমেনশনাল। ফেজ স্পেস ইজ 6n ডাইমেনশনাল। এটাকে বলা হয় কল দ্য গামা স্পেস বলা হয়, একে গামা স্পেস বলা হচ্ছে। ঠিক আছে, তার মানে দেখো আমি ছবিতে হয়তো এই 2 ডাইমেনশনাল পর্যন্ত তোমাকে দেখাতে পারবো, কিন্তু জেনারেলি এগুলো আছে আর কি। মানে 1 পার্টিকেল 2 ডাইমেনশনে, 1 পার্টিকেল 3 ডাইমেনশনে, n পার্টিকেল 3 ডাইমেনশনে, তার মতো করে বিভিন্ন রকমের ফেজ স্পেস তুমি পেতে পারো। এটা ঠিক আছে। আর এবারে এই ফেজ স্পেসে কোন একটা পার্টিকুলার পয়েন্ট তাকে বলা হয় ফেজ পয়েন্ট। এটা আমি বলে দিই এগুলো অ্যাডিশনালি, যে ফেজ পয়েন্টটা কি না, ফেজ পয়েন্টটা হচ্ছে এনি পয়েন্ট in the phase space is called a phase point. Okay, this represents a particular মাইক্রোস্টেট। এটা একটা পার্টিকুলার মাইক্রোস্টেট রিপ্রেজেন্ট করে। ফেজ স্পেসে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট কিন্তু তোমার অ্যাকচুয়ালি একটা মাইক্রোস্টেট রিপ্রেজেন্ট করে। মানে দেখো না, তুমি ফেজ স্পেসে একটা পার্টিকুলার পয়েন্ট বলে দিলে মানে কি তার পজিশনের মোমেন্টাম বলে দিলে তো। ক্লাসিক্যাল সিস্টেম যদি হয় তাহলে তার পজিশনের মোমেন্টাম জানলে সেই সিস্টেমে সবকিছু তুমি পেয়ে যেতে পারো, এবং সেটা হচ্ছে একটা পার্টিকুলার মাইক্রোস্টেট এইটা। আর ফেজ স্পেস ট্র্যাজেক্টরিটা কি, যে আমি যে ছবিটাকে আঁকছি যে অ্যাজ মানে পার্টিকেলটা ঠিক কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এই যে লাইনটাকে টানলাম না, এই যে লাইনটাকে টানলাম সারফেসটাকে, এটা হচ্ছে ফেজ পয়েন্ট অ্যাকচুয়ালি কিভাবে মুভ করছে সেই ছবিটা। ফেজ স্পেস ট্র্যাজেক্টরি, ফেজ স্পেস ট্র্যাজেক্টরিটা হচ্ছে যে লোকাস অফ ফেজ পয়েন্ট ইন ফেজ স্পেস, লোকাস অফ ফেজ পয়েন্ট ইন এ ফেজ স্পেস। হ্যাঁ, লোকাস অফ ফেজ পয়েন্ট ইন এ ফেজ স্পেস, হ্যাঁ সেটা হচ্ছে ইজ কল্ড দ্য ফেজ স্পেস ট্র্যাজেক্টরি। ট্র্যাজেক্টরি। আর এবারে যদি তুমি একটা ক্লাসিক্যাল পার্টিকেল তুমি কনসিডার করো যার ক্ষেত্রে আনসার্টেনটি প্রিন্সিপাল নেই, তার একটা ওয়েল ডিফাইন্ড ফেজ স্পেস ট্র্যাজেক্টরি থাকবে। কিন্তু যদি কোয়ান্টাম পার্টিকেল হয় যার ক্ষেত্রে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল আছে বলে পজিশন এবং মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াসলি আরবিট্রারি প্রিসিশন তুমি মাপতে পারবে না, তার ক্ষেত্রে কিন্তু একটা ওয়েল ডিফাইন্ড ফেজ স্পেস ট্র্যাজেক্টরি থাকবে না। তাহলে পার্টিকেল ফর ক্লাসিক্যাল পার্টিকেল
there is no Heisenberg's uncertainty principle, Heisenberg uncertainty principle নাই, and hence it has a well defined phase space trajectory, আর well defined phase space trajectory আছে, but for quantum particle there is Heisenberg uncertainty principle. তাহলে Heisenberg uncertainty principle থাকা মানে পজিশনের মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন মাপতে পারবে না, এখানে, and hence there is no well defined phase space trajectory, তাদের কোনো well defined phase space trajectory নেই, ঠিক আছে। But for quantum particle there is Heisenberg uncertainty principle, সেখানে পজিশন মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন মাপা যাবে না, সেখানে তাদের well defined phase space trajectory থাকবে না। দেখো তাহলে আমি অ্যাকচুয়ালি উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দিতে গিয়ে যেটা দেখলাম যে টোটাল ফেজ এরিয়া বা ফেজ ভলিউমটা সেটা এইচ এর ইন্টিগ্রাল মাল্টিপল হবে। এবার এই ফেজ এরিয়া বলতে গিয়ে তোমার ফেজ স্পেস, ফেজ পয়েন্ট, ফেজ স্পেস ট্র্যাজেক্টরি, এবং ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে হচ্ছে ফেজ স্পেস ট্র্যাজেক্টরি একটা ওয়েল ডিফাইন্ড আছে, কোয়ান্টাম পার্টিকেলের ক্ষেত্রে থাকবে না, এই ধরনের অ্যাডিশনাল কিছু কথাবার্তা আমরা এখানে বলে দিলাম। চলো এবারে ফিরে আসি। এবারে এই যে উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুলটা আমি বললাম, সেই রুলটাকে আমি দু একটা ছোট সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করে দেখি। আচ্ছা, প্রথম যেখানে ব্যবহার করব সেটা হচ্ছে পার্টিকেল ইন এ বক্স প্রবলেম। তাহলে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল থেকে অ্যাপ্লাই করা যাক অ্যাপ্লিকেবল টু পার্টিকেল ইন এ বক্স প্রবলেম। আমার আলটিমেট টার্গেটটা কি? আলটিমেট টার্গেটটা যে এনার্জিটাকে ডিসক্রিট বা কোয়ান্টাইজ সেটাকে দেখানো বা বের করা। আচ্ছা দেখো, এই যে পার্টিকুলার পার্টিকেল ইন এ বক্স প্রবলেম করা হচ্ছে, আমি ওয়ান ডাইমেনশনই ভাবছি। ব্যাপারটা কিরকম? এটা এক্স ডিরেকশন, এটা x ইকুয়াল টু 0, এটা x ইকুয়াল টু l, x ইকুয়াল টু 0 তে একটা বাউন্ডারি আছে, x ইকুয়াল টু l এর একটা বাউন্ডারি আছে। পার্টিকেলটা ফ্রি মানে হচ্ছে বক্সের ভেতরে ফ্রি, অর্থাৎ বক্সের ভেতরে পোটেনশিয়াল এনার্জি যেটা 0, বক্সের বাইরে পোটেনশিয়াল এনার্জি তোমার ইনফিনিটি। এইটা মানে বেসিক্যালি পার্টিকেলের বক্স মডেলটা হচ্ছে এ ফ্রি পার্টিকেল of mass m confined in a one-dimensional box of length L. A free particle of mass m confined in a one-dimensional box of length L. এই তো সিস্টেমটা। আর খেয়াল করে দেখো, বক্সের বাইরে তো পার্টিকেলটা থাকতে পারে না, বক্সের ভেতরে কি হচ্ছে? বক্সের ভেতরে যেটা হচ্ছে যে এক্ষেত্রে কিন্তু পার্টিকেলটা ফ্রি, কোনো আনব্যালেন্স ফোর্স নাই। আনব্যালেন্স ফোর্স না থাকলে তোমার মোমেন্টামটা কিন্তু তোমার 0 হবে। একটু ধরো তো। কে বেল দিল বুঝতে পারলাম না। যাকে দেখো, কথা হচ্ছে যে যে পার্টিকেলটা কিন্তু বক্সের ভেতরে ফ্রি। ফ্রি মানে কি? মানে পোটেনশিয়াল এনার্জি 0, তাহলে পোটেনশিয়াল 0 মানে কোনো আনব্যালেন্স ফোর্স নাই।
যেটা দাঁড়াচ্ছে এক্ষেত্রে দেখো তোমার যে পার্টিকেলটা মানে ইনসাইড দ্য বক্স আর কি, আউটসাইড দ্য বক্স তো পার্টিকেলটা থাকবে না, বক্সের বাইরেটা ভেবে লাভ নেই। ইনসাইড দ্য বক্স তোমার ফোর্স যেটা, সেটা বেসিক্যালি ডিপিএক্স বাই ডিটি, এইটা এটা মাইনাস ডিভি ডিএক্স হয়। এটা সার্টেনলি জিরো, কারণ পোটেনশিয়াল যদি জিরো করে হয় তাহলে তার ডেরিভেটিভ করলে সার্টেনলি জিরো হয়ে যাবে, মানে ওয়ান্স জিরো হয়ে গেল, জিরো ডেরিভেটিভ করলে তোমার জিরো হয়ে যাবে। মানে এখান থেকে তুমি বুঝতে পারলে পিএক্সটা কিন্তু কনস্ট্যান্ট। আর ডিপিএক্স বাই ডিটি যদি জিরো হয় তাহলে পিএক্সটা তোমার কনস্ট্যান্ট হয়ে গেল, তাই তো? তাহলে এবারে খেয়াল করে দেখো, তাহলে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটা তুমি যখন ব্যবহার করছো, ফ্রম উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল, এই যে সাইক্লিক ইন্টিগ্রাল অফ পিএক্স ডিএক্সটা তুমি যদি এন ইন্টু এইচ এখানে লেখো, আর সাফিক্সে এন এক্স আর দিচ্ছি না, এন ইন্টু এইচ যদি লিখি উইথ এন ইকুয়াল টু 1 2 3 ডট 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 ডট, আর এক্ষেত্রে পিএক্সটা হচ্ছে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বের করে দাও, আর সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিএক্স দিস শুড বি ইকুয়াল টু এন ইন্টু এইচ এইটা। আচ্ছা ডিএক্সটা কি হবে? দেখো একটা ক্লোজ পিরিয়ডিক মোশন মানে একটা পার্টিকেল সে বেসিক্যালি ধরো হয়তো দেয়ালের একটা প্রান্তে প্রথমে ছিল, ধরো এখানে এখানে ছিল পার্টিকেলটা, পার্টিকেলটা কি হবে, সে সে পার্টিকেলটা এখান থেকে সে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, দেওয়ালে ধাক্কা খেয়ে আবার এখানে তোমার ফিরে আসবে, তবেই কিন্তু টোটাল পিরিয়ডটা কমপ্লিট হলো। মানে যে জিনিসটা অসিলেট কথা, একটা পেন্ডুলাম, একটা পেন্ডুলামের মতো করে ভাবো না। একটা পেন্ডুলাম সে বেসিক্যালি কি করছে না, বাদিক থেকে শুরু করলে একটা দিকে গেল, গিয়ে আবার তার আগের জায়গায় ফিরে গেলো, তবে মানে তোমার ফুল সাইকেলটা হলো। তাহলে যদি ফুল সাইকেলটা হয় তাহলে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিএক্স এখানে কত, ডিএক্স হচ্ছে 12, দিস ইজ ইকুয়াল টু এন ইন্টু এইচ। তাহলে সেখান থেকে দেখো তুমি পিএক্সটা পেয়ে গেলে কত, এন এইচ বাই টোয়াইস এল। দেখো একটা কোয়ান্টাইজ মোমেন্টাম তুমি পেয়ে যাচ্ছ পিএক্স, সেটা হচ্ছে এন এইচ বাই টোয়াইস এল, এইটা এন এইচ বাই টোয়াইস এল, ঠিক আছে এইটা। আচ্ছা এবারে এইখানে যদি তুমি জাস্ট এনার্জিটাকে ক্যালকুলেট করো, এই পার্টিকুলার কেসে আমি এখানেই লিখে দিতে পারি যে মানে এনার্জিটা দেখো, আচ্ছা ইনসাইড দ্য বক্স এনার্জিটা, এই এনার্জিটা কিন্তু পুরোটাই কাইনেটিক এনার্জি হবে, সেটা হচ্ছে তোমার পিএক্স স্কোয়ার বাই টোয়াইস এম হবে, মানে এনার্জিটা। তাহলে দেখো এনার্জিটা তুমি যদি পিএক্স এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে সেটা এম স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8m এল স্কোয়ার, এইটা হয়ে গেল। এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8m এল স্কোয়ার উইথ এন ইকুয়াল টু 1 2 3 ডট 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 ডট, এটা। তো তাহলে পার্টিকুলার বক্স প্রবলেমের ক্ষেত্রে তুমি আসলে কোয়ান্টাইজ এনার্জি এক্সপ্রেশনটাকে পেয়ে গেলে। আচ্ছা এখানে একটা জিনিস বলি যে আসলে মানে এটা প্রথম থেকেই বলা দরকার, সেটা হচ্ছে যে যখন না তোমার উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটাকে দেওয়া হয়, এই উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটা একদম শুরুতে মানে যখন এরা দিয়েছিলেন, তখন মানে আমি এখান থেকে প্রথম থেকে চেঞ্জটা করে দেওয়া দরকার। দেখো এইখানে যখন বোর কোয়ান্টাইজেশন রুলটা দেওয়া হচ্ছে তখন এনটা কিন্তু 1 থেকে স্টার্ট, কিন্তু যখন ইয়ে দিয়েছিলেন মানে যখন কি বলে মানে যখন উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটা দিয়েছিলেন না, তখন তারা অ্যাকচুয়ালি এনআইটা শুরু করেছিলেন হচ্ছে জিরো থেকে, মানে জিরোটাকে অ্যালাউড ধরে নিয়ে করেছিলেন আর কি, ঠিক আছে? মানে প্রত্যেক ক্ষেত্রে আমি সেটাকেই করছি। পরে আমি দেখবো যে এন ইকুয়াল টু জিরোটা তুমি অ্যাকচুয়ালি কোথাও কোথাও তোমাকে ডিসকার্ড করতে হবে, যেমন এই পার্টিকুলার বক্সের ক্ষেত্রেই দেখবে তোমার ওটাকে ডিসকার্ড করতে হবে, কিন্তু মানে অ্যাকচুয়ালি অরিজিনাল পেপারে বা অ্যাকচুয়ালি বইগুলোতে আমি দেখেছি যে এটা এন এক্সটা হিস্টোরিক্যালি কিন্তু জিরো থেকে স্টার্ট, বা এন ওয়াইটা কিন্তু হিস্টোরিক্যাল জিরো থেকে স্টার্ট, বা এন জেডটা কিন্তু জিরো থেকে স্টার্ট, এন এনটা হচ্ছে তোমার জিরো থেকে স্টার্ট, এখানে এনটা হচ্ছে তোমার বেসিক্যালি এন আরটা জিরো থেকে স্টার্ট, বা এন থিটাটা হচ্ছে তোমার জিরো থেকে স্টার্ট, তো জিরো থেকে স্টার্ট করলে এগুলো, হ্যাঁ, বা এখানেও ঠিক একই রকম করে আর যেখানে যেখানে যা আছে, হ্যাঁ। এবার এন ইকুয়াল টু জিরোটা হলে অনেক মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে অসুবিধেটা কি আমি সেটা তোমায় বলবো, দেখেন, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে অসুবিধে, কারণ হয়তো হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ওবে করে, কিন্তু সেটা তো ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ফর্মালি মানে অ্যাকচুয়ালি
যখন উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল দিয়েছিলেন, তখন তার হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ছিল না, যারা এরকম সমস্যা হবে তারা তখন অত বোঝেনি আর কি। এখানেও এই উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল থেকে যখন তুমি করবে জিনিসটা, তখন কিন্তু এনটাকে তোমার লেখা উচিত 0 থেকে স্টার্ট হিসেবেই লেখা উচিত। কিন্তু এবারে 0 টা হতে পারবে কি পারবে না সেটা তো অন্য 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 প্রশ্ন। n = 0 থেকে স্টার্ট, বা এক্ষেত্রে তোমার n = তোমার 0 থেকে স্টার্ট এটা। তাহলে অ্যাকচুয়ালি এনার্জি এক্সপ্রেশন যেটা বেরোলো, এনার্জি এক্সপ্রেশনটা দেখো n²h²/8mL² উইথ n = 0, 1, 2, 3 ডট 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 এইটা। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে এক্ষেত্রে n = 0 টা কিন্তু উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুল অনুযায়ী অ্যালাউড। তাহলে অ্যাকর্ডিং টু উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুল, n = 0 is allowed, and hence minimum possible energy that is the minimum possible energy, that is the 0 point energy E0, সেটা কিন্তু তোমার 0 হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু এনার্জিটা n²h²/8mL², সেটা হচ্ছে n = 0 থেকে স্টার্ট, সেই জন্য উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুল থেকে 0 পয়েন্ট এনার্জিটা 0 হয়ে যায়। বাট ফ্রম এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স, আমরা পরে সেটা দেখবো আর কি, ফ্রম এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স টা হবে n²h²/8mL² উইথ টা কিন্তু 1 থেকে স্টার্ট, এটা এটা আচ্ছা, কেন 1 থেকে স্টার্টটা হতে হয় তার কারণটা হচ্ছে যে যদি এমন হতো যে মানে ইফ n = 0 ইজ অ্যালাউড, 0 অ্যালাউড হতো, দেন E0 টা তোমার 0 হয়ে যেত, হুইচ ভায়োলেটস হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। সেখানে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে বাঁচাতে গেলে এনটা কিন্তু 1 থেকে স্টার্ট করতে হবে। তাহলে উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুল দিয়ে যখন তুমি করবে, তখন সার্টেনলি ওটা n = 0 থেকেই স্টার্ট করো, কিন্তু অ্যাকচুয়াল মানে ঠিক এক্সপ্রেশন যখন তুমি ব্যবহার করতে চাইবে, তখন কিন্তু nটা 1 থেকে স্টার্ট করতে হবে, এবং সেটা এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স বা শোডিঞ্জার ইকুয়েশন সলভ করে আসে, এবং শোডিঞ্জার ইকুয়েশনে সার্টেনলি হচ্ছে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল তোমার মানে ইনকর্পোরেটেড আছে আর কি, সেখানে এরকম জিনিসটা দাঁড়াবে। হুম, বোঝা গেল? ঠিক আছে তো এইটা। আচ্ছা, এবং একটা জিনিস দেখো, এখানে আরেকটা জিনিস আমি বলি, যে এই যে px টা যখন nh ইনটু টুয়াইস l হচ্ছে, তুমি যদি মানে পরবর্তীকালে দেখবে আর কি, যে যদি তুমি ডি ব্রগলি ওয়েভলেন্থটাকে ক্যালকুলেট করো, ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডাটা হচ্ছে কি না h/p, h, আচ্ছা পিটা এখান থেকে কত বেরিয়েছে না nh/টুয়াইস l, তার নিচে তুমি nh লিখলে, উপরে একটা টুয়াইস l লিখলে, এটা হচ্ছে ল্যামডাটা, এইটা, বা তুমি এখান থেকে খেয়াল করে দেখো যে বক্স লেন্থটা হয়ে গেল n ইন্টু λ/2 হয়ে গেল। মানে পরবর্তীকালে যখন অ্যাকচুয়াল কোয়ান্টাম মেকানিক্স তুমি করবে, তখন দেখবে পার্টিকেলের বক্সের ভেতরে প্রচুর ওয়েভস পাবে তুমি, যে ওয়েভস গুলো বেসিক্যালি তোমার ডি ব্রগলি ওয়েভস, এবং সেই ডি ব্রগলি ওয়েভ লেন্থ গুলো এমন হবে যাতে করে হচ্ছে তোমার যে উইদিন দ্য বক্স দেয়ার মাস্ট ফিট সাম ইন্টিগ্রাল নাম্বার অফ হাফ অফ দ্য ওয়েভ লেন্থ, মানে উইদিন দ্য বক্স দেয়ার মাস্ট ফিট integral number of half of the wavelengths, হ্যাঁ, ইন্টিগ্রাল নাম্বার অফ হাফ অফ দ্য ওয়েভলেন্থ।
এবং এটা পরবর্তীকালে তুমি তোমার ছবি আঁকতে সুবিধা হবে আর কি। হ্যাঁ, সেটাই জাস্ট মোমেন্টামের যে কোয়ান্টাইজেশন সেখান থেকে তুমি এটাকে করে ফেলতে পারলে। এটা অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্স যখন পার্টিকেল ইন এ বক্স প্রবলেম তুমি সলভ করবে, তখন তুমি দেখবে যে ওই যে তোমার বক্সের মধ্যে একটা সাইন ওয়েভের একটা হাফ n equal to 2 হয়ে গেলে তোমার মানে ফুল ওয়েভটা, n equal to 3 হয়ে গেলে হচ্ছে 3 into λ/2 মানে দেড়টা ওয়েভ, n equal to 4 হয়ে গেলে তোমার ফুল দুটো ওয়েভ, এগুলো কিভাবে আসছে আরকি সেটা তুমি সেখান থেকে দেখতে পাবে। তাহলে দেখো, তাহলে পার্টিকেলের বক্স এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে আমি উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুলটাকে কাজে লাগালাম, কাজে লাগিয়ে আমি কোয়ান্টাইজ এনার্জি এক্সপ্রেশন পেলাম। যদিও কোয়ান্টাইজ এনার্জি এক্সপ্রেশনের মধ্যে সামান্য গলদ আছে, মানে এক্সপ্রেশনটা একই রকমের দেখতে, কিন্তু কোয়ান্টাম নাম্বারটা মানে স্টার্টিং যে কোয়ান্টাম নাম্বার আর কি, সেই স্টার্টিং কোয়ান্টাম নাম্বারটা 0 থেকে স্টার্ট না, অ্যাকচুয়ালি 1 থেকে স্টার্ট হবে আর কি। এটা তুমি বুঝলে। ঠিক আছে, এটা কোনো অসুবিধা নাই তো? আচ্ছা, নেক্সট হচ্ছে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল applicable to linear simple harmonic oscillator. Wilson Sommerfeld quantization rule applicable to linear simple harmonic oscillator. আচ্ছা, লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে তুমি পোটেনশিয়াল এনার্জিটা জানো, মানে ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর পোটেনশিয়াল এনার্জি মানে হুক্সলা টুক্সলা তো সব আছেই, সেখান থেকে আসবে আর কি। পোটেনশিয়াল এনার্জির একদম ফাইনাল এক্সপ্রেশনটা বসাচ্ছি। পোটেনশিয়াল এনার্জি ভিটা হচ্ছে তোমার হাফ কে এক্স স্কোয়ার। মানে বেসিক্যালি এরকম ব্যাপারটা, যে একটা ধরো মানে হারমোনিক মানে পেন্ডুলাম মানে হচ্ছে তো এরকম দেখতে, একটা পেন্ডুলাম সে বেসিক্যালি অসিলেট করছে এরকম ভাবে অসিলেট করছে, একটা এক্সট্রিমে সে এখানে গেল, আর একটা এক্সট্রিমে ধরো সে এখানে গেল, এটা আর কি। হ্যাঁ, এটা এম মাস। হ্যাঁ, এদিকে ম্যাক্সিমাম যে দূরত্বটা যেতে পারে সেটা ধরে নাও তোমার প্লাস এ, আর এদিকে যে ম্যাক্সিমাম দূরত্ব যেতে পারে সেটা হচ্ছে তোমার মাইনাস এ, অর্থাৎ মাইনাস এ থেকে প্লাস এ, এইটা তোমার ফুল পিরিয়ডটা। হ্যাঁ, মানে এই যে মাইনাস এ থেকে প্লাস এ, হ্যাঁ, অর্থাৎ দুদিকে করলে টোটাল 2 এ দূরত্ব যদি যায়, তবে মানে এখান থেকে মানে গেল মাইনাস এ থেকে প্লাস এতে গেল, আবার মাইনাস এতে ফিরে এলো, সেটা হচ্ছে ফুল অসিলেশন আর কি এটা। আচ্ছা, এবং এর ক্ষেত্রে যে পোটেনশিয়াল এনার্জিটা তোমার ওই প্যারাবোলিক পোটেনশিয়াল এনার্জি তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, তাহলে টোটাল এনার্জিটা কি হবে? টোটাল এনার্জিটা ইটা, সেটা তো কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জিটা হচ্ছে পি এক্স স্কোয়ার বাই টোয়াইস এম, আর পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ, মানে ইটা হচ্ছে ইটা, তা তুমি এটা পাচ্ছ কেমন করে দেখো, যদি এটা 1 ইকুয়াল টু পি এক্স স্কোয়ার বাই টোয়াইস এম ই প্লাস তোমার এক্স স্কোয়ার বাই 2 ই বাই কে, মানে কেটাকে আমি নিচে করে দিলাম এটা। অর তুমি এটাকে লেখো এক্স স্কোয়ার বাই রুট ওভার টোয়াইস ই বাই কে, তার স্কোয়ার হলো প্লাস পি এক্স স্কোয়ার বাই রুট ওভার অফ টোয়াইস এম ই, তার স্কোয়ার হলো, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 1। এটা আচ্ছা, দেখো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা মানে ফেজ স্পেসে দিস ইজ নাথিং বাট অ্যান ইলিপস। তাহলে দিস রিপ্রেজেন্টস অ্যান ইলিপস ইন দ্য টু ডাইমেনশনাল ফেজ স্পেস। মানে দেখো না, তুমি যদি কম্পেয়ার করো, ধরো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এটা কি করে? এটা একটা ইলিপস রিপ্রেজেন্ট করে, যে ইলিপসটা কেমন দেখতে? এরকম একটা ইলিপস রিপ্রেজেন্ট করে, যেখানে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই ডিরেকশনটা হচ্ছে এক্স ডিরেকশন, এই ডিরেকশন তোমার ওয়াই ডিরেকশন, এটা একটা ইলিপস রিপ্রেজেন্ট করে।
যদি কম্পেয়ার করো তাহলে ঠিক একই রকম করে এটা দেখে একই রকম দেখতে হচ্ছে, শুধু y এর জায়গায় px আর ক্যাপিটাল A বা ক্যাপিটাল B যেটা সেমি মেজর অ্যাক্সিস এবং সেমি মাইনর অ্যাক্সিস যেটা, সেগুলো তার করসপন্ডিং ভ্যালু দিয়ে পাল্টে যাচ্ছে। তার মানে কি হলো দেখো, যে যেটা আমি এঁকেছি সেইটা অ্যাকচুয়ালি একটা ইলিপস রিপ্রেজেন্ট করছে, যে ইলিপসটা হচ্ছে ছবিটা ভালো হলো না? ঠিক আছে, মানে এটা x ডিরেকশন, এটা হচ্ছে তোমার px। আচ্ছা এইটা এই যে মানে সেমি মেজর অ্যাক্সিস, যেটা সেমি মেজর অ্যাক্সিস রুট ওভার অফ সেমি মেজর রুট ওভার অফ টোয়াইস ই বাই কে, এইটা হচ্ছে রুট ওভার অফ টোয়াইস ই বাই কে, আর এইটা হচ্ছে রুট ওভার অফ টোয়াইস এম ই, এইটা এইটা টোয়াইস এম ই। আচ্ছা এবারে তোমার ফ্রম উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল, সাইক্লিক ইন্টিগ্রাল অফ px dx, এটা তোমার n ইন্টু এইচ উইথ n ইকুয়াল টু 0 1 2 3 ডট 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 ডট। এটা কি রিপ্রেজেন্ট করে? এটা হচ্ছে ফেজ স্পেসে একটা এরিয়া রিপ্রেজেন্ট করে, যেটা আমি অলরেডি দেখেছি। তো এই এরিয়াটা কত? পাই ইন্টু পাই এবি হয়, মানে এখানে এই যে ইলিপসের এরিয়াটা, এই যে টোটাল এরিয়াটা কি হয়? টোটাল এরিয়াটা হচ্ছে মানে টোটাল এরিয়া পাই এবি হয় তো, এইটা স্পেস আর্কের একটা সার্কেল হয়ে গেলে এটা পাই আর স্কয়ার হয়ে যেত। তাহলে এখানেও ঠিক একই রকম ভাবে পাই এর জায়গায় তুমি বসাচ্ছ রুট ওভার অফ টোয়াইস ই বাই কে, এটা রুট ওভার অফ টোয়াইস এম ই, এইটা হচ্ছে তোমার এন ইন্টু এইচ, এইটা এটা। তাহলে এবার দেখো এটা তুমি এইভাবে করো, মানে রুটের বাইরেটা এটা সব বের টের করে নিয়ে চলে এসো। পাই হলো 2 হলো, ই হলো, রুট ওভার অফ এম বাই কে হলো, সেটা তোমার এন ইন্টু এইচ হলো। তো সেখান থেকে ইটা পেয়ে যাচ্ছ, দেখো কিরকম ভাবে, একটা হাফ হচ্ছে এন হচ্ছে, না হাফটা আমি এইভাবে লিখবো না, এটা হচ্ছে তোমার এন এইচ ওভার 2 পাই রুট ওভার অফ কে বাই এম। তাহলে এন এটা হচ্ছে এইচ ক্রস, এটা হলো তোমার ওমেগা, এইটা তোমার এন এর ভ্যালু হলো, যেখানে যেখানে তোমার ওমেগাটা এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা, এটা রুট ওভার অফ কে বাই এম, এইরকম ভাবে আমি এক্সপ্রেস করছি এটা। ইএন ইকুয়াল টু এন এইচ কস ওমেগা হলো। তার মানে দেখো, তাহলে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল থেকে তুমি লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এনার্জি এক্সপ্রেশনটা বের করে ফেলতে পারলে উইথ এন ইকুয়াল টু 0 1 2 3 ডট 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 ডট, এইটা। আচ্ছা এবারে তোমার এখানে একটা অসুবিধে ওইটাই, যে যখন n ইকুয়াল টু 0 তোমার 0 পয়েন্ট এনার্জিটা 0 হয়ে যাচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে যে ইন দিস কেস 0 পয়েন্ট এনার্জি, যেটা বেসিক্যালি মিনিমাম পসিবল এনার্জি E0, সেটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে, এইটা। এটা দিস ভায়োলেটস হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। 0 পয়েন্ট এনার্জি 0 হয়ে গেলে হাইসেনবার্গ মানে আনসার্টেনিটি প্রিন্সিপালটা ভায়োলেটেড হয়ে যায়, ঠিক আছে এটা। তাহলে সেই জন্য এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স কি বলে, যে ফ্রম exact quantum mechanics, energy expression is En equal to কত হয় না, n plus half h plus omega হয় উইথ nটাকে 0 থেকে স্টার্ট, এটা। তাহলে ইন দিস কেস 0 পয়েন্ট এনার্জি E0টা কত না, জাস্ট সিম্পলি দেখো হাফ h plus omega, দিস ইজ নন জিরো। তাহলে আমি তোমার যেহেতু ওই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন থেকে আমি জাস্ট ইন্টিগ্রাল সাইক্লিক ইন্টিগ্রাল px dx হচ্ছে ফেজ স্পেসে একটা ক্লোজ এরিয়া রিপ্রেজেন্ট করে, এটা আমি বুঝেছি। সেটাকে কাজে লাগালাম, কাজে লাগিয়ে তুমি এনার্জি এক্সপ্রেশনটা এন এইচ প্লাস ওমেগা পেলে, তুমি জাস্ট ব্যাপারটাকে করে ফেলতে পারলে, এটা।
আর এইটা হচ্ছে একটা অ্যাপ্রোচ হলো, তোমাকে একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচে একটা কাজ করতে দিচ্ছি একটা হোমওয়ার্ক হিসেবে। তোমাকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে দেখো যে ওই একই প্রবলেমটা একটুখানি অন্য রকম ভাবে করা। মানে উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুলটাকে তুমি দেখো খেয়াল করে, আমি তখন বলে দিচ্ছি যে যেহেতু ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর এনার্জিটা যেহেতু তোমার px স্কোয়ার বাই টোয়াইস m প্লাস হাফ কে এক্স স্কোয়ার, এইটা। আর একটা জিনিস এখানে বলে নি যে অ্যাট দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টস, অ্যাট দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টস মানে এই যে পেন্ডুলামটা দুলছিল তো দূরে একটা জায়গায় গিয়ে থামবে, থেমে সে আবার ফিরে আসবে। তো ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টস গুলো প্লাস মাইনাস এ, মানে যেখানে এক্সটা হচ্ছে তোমার প্লাস মাইনাস এ, দেন টোটাল এনার্জিটা পুরোটাই তোমার পোটেনশিয়াল এনার্জি হবে, ঠিক আছে। টার্নিং পয়েন্টে পুরো এনার্জিটা কিন্তু পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি জিরো, কারণ টার্নিং পয়েন্টে পার্টিকেলটা কি হচ্ছে এক মুহূর্তের জন্য থামছে, থেমে সে আবার ফিরে আসছে, সেইটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার। তার মানে টোটাল এনার্জিটা অ্যাকচুয়ালি তোমার হাফ কে এ স্কোয়ার কিন্তু, ঠিক আছে। টার্নিং পয়েন্টে হ্যাঁ তোমার কি হবে না পোটেনশিয়াল মানে টোটাল এনার্জিটা পুরোটাই পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জিটা জিরো। আর দ্য টার্নিং পয়েন্ট তোমার কাইনেটিক এনার্জি ইকুয়াল টু জিরো, সেই জন্য টোটাল এনার্জিতে পোটেনশিয়াল এনার্জিটা সেটা হাফ কে এ স্কোয়ার হলো, ঠিক আছে। এটা তো তা যদি হয় তাহলে এখানে দেখো, তাহলে দেন তুমি পি এক্স স্কোয়ার বাই টোয়াইস এমটাকে লিখতে পারছ হাফ কে এ স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, এইটা। তাহলে তুমি এটাকে লেখো হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে এক কাজ করো, পি এক্স স্কোয়ারটা পেয়ে যাচ্ছে, দুই দুই কেটে চলে গেল, তাহলে এম কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলো, বা পি এক্সটা হয়ে যাচ্ছে প্লাস মাইনাস এম কে রুট ওভার অফ এম কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলো, এইটা। প্লাস মাইনাস এটা রিপ্রেজেন্ট করছে যে পার্টিকেলটা ডান দিকে গেলে প্লাস, বাঁ দিকে গেলে হচ্ছে তোমার মাইনাস, এইটা। তাহলে এবারে দেখো, এবারে যদি উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুলটা তুমি কাজে লাগাও, সাইক্লিক ইন্টিগ্রাল px dx, এটা তোমার n ইন্টু এইচ, সেটা তোমার হয়ে যাবে রুট ওভার অফ এম কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। আচ্ছা, এটা কিন্তু দেখো এই যে প্লাস মাইনাস ছিল, প্লাস মাইনাস মানে তুমি টু লিখতে পারো, হ্যাঁ। এবারে একদিক থেকে আরেকটা দিকে মানে সেটা মাইনাসে থেকে প্লাসে, বা একবারে তুমি লিখে ফেলতে পারো এটা ফোর ইন্টু জিরো থেকে এ, একই মানে, মানে টু লিখে মাইনাসে থেকে প্লাসে লিখতে পারো, অথবা একবারে ফোর ইন্টু টার্নিং পয়েন্ট যেহেতু জিরো থেকে এ পর্যন্ত, জিরো থেকে এ সেটাই হোল স্পেস হয়ে গেল। মানে এটা কিন্তু ইভেন ফাংশন। দেখো মানে ফুল অসিলেশন মানে কি, এই মাইনাসে থেকে প্লাসেতে যাওয়া আবার ফিরে আসা। আগে তো ইভেন ফাংশন তুমি জাস্ট এই মাইনাসে থেকে গিয়ে প্লাসেতে যাওয়া আবার ফিরে আসা, মানে জিরো থেকে এ পর্যন্ত চারবার যাওয়া, একই মানে, ঠিক আছে। তাহলে ফোর ইন্টু ইন্টিগ্রাল জিরো থেকে রুট ওভার অফ এম কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু তোমার এন ইন্টু এইচ হচ্ছে, উইথ এন ইকুয়াল টু 0 1 2। আমি এতটা পর্যন্ত করে দিলাম। এবার তোমাকে জাস্ট যে কাজটা তোমাকে আমি দিচ্ছি সেটা হচ্ছে যে এইখান থেকে ফাইন ইএন, এনার্জি এক্সপ্রেশন তোমাকে এখান থেকে বের করতে হবে। মানে খুব সহজ ব্যাপার, তুমি যেটা করবে এটাকে ইন্টিগ্রেট করবে, ইন্টিগ্রেট করে এ স্কোয়ারের ভ্যালুটাকে বের করবে, আর এ স্কোয়ারের ভ্যালুটা তুমি এখানে বসিয়ে দেবে, তাহলেই তোমার হয়ে যাবে। তোমাকে আমি মূলত যেটা দিচ্ছি একটা ছোট্ট ইন্টিগ্রেশন দিচ্ছি, আমি সবই করে দিয়েছি, যে জায়গাটা তোমার সমস্যা হতে পারতো তোমাকে জাস্ট এইটুকু কাজ করে নিতে হবে, ঠিক আছে। পারবে তো, মানে জাস্ট ইন্টিগ্রেশনটাকে করবে, ইন্টিগ্রেশনটাকে করে এখান থেকে এ স্কোয়ারটাকে বের করবে, এ স্কোয়ারটাকে বের করে এই ইয়ের যে এক্সপ্রেশন আছে হাফ কে স্কোয়ার সেখানে বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে দেখবে যে এনার্জি এক্সপ্রেশনটা পেলে তুমি সেটাই পেয়ে যাবে। হুম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, নেক্সট যেটা আমি করব সেটা হচ্ছে যে উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুল অ্যাপ্লিকেবল টু রিজিড রোটার। তো উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুলটা তোমার রিজিড রোটারের ক্ষেত্রে কেমন করে অ্যাপ্লিকেবল হচ্ছে, আমি সেইটাকে নিয়ে এবারে জাস্ট আলোচনাটা আমাদের হবে। উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুল অ্যাপ্লিকেবল টু
রিজিড রোটার। দেখো তোমার আচ্ছা রিজিড রোটার মানে জাস্ট সিম্পলি মানে এই ডায়াটমিক মলিকুলের মতো করে ব্যাপারটাকে ভাবো। এবারে একটা মানে এখানে তো একটা মাস পয়েন্ট আছে m1, একটা মাস পয়েন্ট আছে m2, এটা ইম্পর্টেন্ট না, একটা সেন্টার অফ মাস আছে। সেন্টার অফ মাসের অ্যাবাউটে হচ্ছে এটা রোটেট করছে। আর রিজিড রোটার মানে হচ্ছে যে বন্ডটা এতটাই শক্ত যে ডিউরিং রোটেশন বন্ড লেন্থের কোনো চেঞ্জ হচ্ছে না, মানে দ্য বন্ড ইজ সো স্ট্রং দ্যাট ডিউরিং রোটেশন bond length does not change at all. The bond is so strong that during rotation bond length does not change at all. Right? বন্ড লেন্থে কোনো চেঞ্জ হচ্ছে না আর কি, সেরকম সিচুয়েশনটা। ঠিক আছে, তাহলে এই পার্টিকুলার কেসে যেটা ব্যাপার যে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টামটা একটা কনস্ট্যান্ট, মানে ইন দিস কেস অ্যাঙ্গুলার মোমেন্টাম L is কনস্ট্যান্ট। তাহলে তাহলে ফ্রম উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুল তুমি কি লিখতে পারছো? আমি সাইক্লিটিক্যাল এল ডিফাই। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? তাহলে কি কেউ কি লিভ করছে বা কিছু? এটা আওয়াজ হচ্ছে কেন? কারো কি কিছু অসুবিধা হচ্ছে নাকি? হুম, মানে ওই যে মানে লিভ করা বা জয়েন করার একটা আওয়াজ হয় না, সেটা হচ্ছে আর কি। দেখছি এখানে মানে মানে কেউ কিছু মেসেজ ফেসেজ করেছে কিনা দেখে নি। চলো দেখো সাইক্লিক ইন্টিগ্রাল অফ এল ডি ফাই সেটা হচ্ছে তোমার এন ইন্টু, আচ্ছা এন না করে এখানে না একটুখানি অন্য একটা ইউজ করি, অন্য একটা কি বলে মানে নাম্বার ইউজ করি, জে ইন্টু এইচ উইথ যেটা হচ্ছে 0 1 2 3 ... মানে রোটেশনাল কোয়ান্টাম নাম্বারটাকে জে দিয়ে এক্সপ্রেস করা হয় বলে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার অনেক সময় ভি, অনেক সময় এন বলা হয়। আমি এখানে এনই না হয় লিখেছি, কিন্তু রোটেশনাল কোয়ান্টাম নাম্বার সবসময় জে দিয়ে এক্সপ্রেস করা হয় বলে আমি জে ইন্টু এইচ লিখলাম। তার সাইক্লিক ইন্টিগ্রাল এল ডি ফাই হচ্ছে জে ইন্টু এইচ। আচ্ছা এই পার্টিকুলার অ্যাঙ্গুলার মোমেন্ট অফ কনস্ট্যান্ট অফ মোশন বলে এলটা তুমি বাইরে বের করে দাও, ইন্টিগ্রাল ডি ফাই এটা হচ্ছে তোমার জে ইন্টু এইচ হলো। আচ্ছা এবারে রিজিড রোটার যখন সেন্ট্রাল অফ মাসের অ্যাবাউটে রোটেট করছে তখন অ্যাকচুয়ালি সে একটা এই পিরিয়ডিক রোটেশনাল মোশন সে করছে, যেখানে এই অ্যাঙ্গেল গুলো হচ্ছে তোমার ফাই। তাহলে টোটাল সাইক্লিক ইন্টিগ্রাল ডি ফাইটা কত হবে? এল ইন্টু টু পাই হয়ে গেল, সেটা হচ্ছে জে ইন্টু এইচ হয়ে গেল, সেখান থেকে এলটা হয়ে গেল দেখো জে ইন্টু এইচ ওভার টু পাই, এইটা বা জে এইচ ক্রস, যা খুশি বলো তুমি, জে এইচ ক্রস এইটা। আচ্ছা এবং টোটাল যে রোটেশনাল এনার্জি যেটা, এবং সেটা রোটেশনাল এনার্জিটা মানে রোটেশনাল কাইনেটিক এনার্জি, এখানে ই যেটা সেটা কত হয়? এল স্কোয়ার বাই টোয়াইস আই হয়। এনার্জিটা হচ্ছে এল স্কোয়ার বাই টোয়াইস আই, এবং সেটা হয়ে যাচ্ছে জে স্কোয়ার এইচ স্কোয়ার বাই টু আই। এইটা হচ্ছে মানে মানে সরি মানে এটা এটা না এক কাজ করি, এটাকে তুমি জে ইন্টু এইচ ক্রস করে দাও, তাহলে জে স্কোয়ার এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস আই, এটা হচ্ছে ইজ এর ভ্যালু হলো।
জে স্কোয়ার এইচ কস স্কোয়ার বাই টোয়াইস আই, হ্যাঁ, অথবা ওই যেটা যদি তুমি এইচ কসটাকে ভেঙে দাও তাহলে আবার এইরকম লিখতে পারো, এটা জে স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার আই, যেটা খুশি। আচ্ছা, আচ্ছা এইটা হলো, কিন্তু এই যে রেজাল্টটা বেরিয়েছে সেই রেজাল্টটা মোরাললেস কারেক্ট। হ্যাঁ, মানে জে এর ভ্যালু যেখানে তোমার 0 1 2 3 ডট 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 ডট, যদি এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্সে যদি তুমি আসো, তো ফ্রম এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স, ওটা উইলসন সমারফেল্ড কোয়ান্টাইজেশন রুল থেকে ওই রেজাল্টটা এলো, কিন্তু এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স থেকে তুমি যেটা দেখবে যে এলটা এলটা প্রথম কথা হচ্ছে তোমার এটা এই জে ইন্টু জে প্লাস ওয়ান ইন্টু এইচ কস স্কোয়ার হয়, মানে মানে এল স্কোয়ারটা, সরি, ও এক সেকেন্ড, সরি সরি, এটা হচ্ছে এলটা হচ্ছে রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস ওয়ান ইন্টু এইচ কস হয়, মানে এটা আমি মানে যেটা হচ্ছে আগেরটা যেটা জাস্ট সিম্পলি জে ইন্টু এইচ কস ছিল, এখন হচ্ছে রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কস হয়। আর এনার্জিটা যেটা জে এর উপর ডিপেন্ড করে, যদি এটা তুমি বসাও তাহলে জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার বাই টোয়াইস আই হয়, এইটা উইথ জে এর ভ্যালু 0 1 2 3 ডট ডট ডট, এইটা। তাহলে যেটা কথা হচ্ছে যে উইলসন সমারফিল্ড কোয়ান্টাম রুল থেকে যে মোরাললেস কারেক্ট রেজাল্টটা পেলে জে ইন্টু জে 8 বাই টোয়াইস পাই বা জে ইন্টু এইচ ক্রস, আর এনার্জিটা এরকম পেলে সেটা কিভাবে মডিফাইড হচ্ছে না, যেটা হয়ে গেল রুট ওভার জে ইন্টু জে প্লাস ওয়ান। দেখো জে যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা পুরোপুরি ম্যাচ করে যাবে, মানে জে যদি বেশ বেশি হয়, এক সেকেন্ড দাঁড়াও, কি হলো রে বাবা, ময়লার গাড়ি আসছে আজকে, হ্যাঁ। দেখো যেটা হচ্ছে যে জে যদি খুব বড় হয়ে যায় তখন কিন্তু এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্ট এবং এ রেজাল্ট একই হয়ে যাবে, উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল থেকে যে রেজাল্টটা সেটা তোমার বেসিক্যালি একই হয়ে যাবে। আর যদি যেটা কম হয় তখন দুটো রেজাল্টের মধ্যে জাস্ট তফাৎ আছে, মানে এটা দাঁড়াচ্ছে যে এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্ট, এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্ট অ্যান্ড দা, এই যেটা আমি বলছি এটাকে সেমি ক্লাসিক্যাল রেজাল্ট বলা হয়, মানে ওল্ড কোয়ান্টাম বা রেজাল্টস অবটেন ফ্রম উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুল, সেভাবেই বলি। Exact quantum mechanical results and the results obtained from Wilson Sommerfeld quantification rule match when quantum number J is very large, very high. কোয়ান্টাম না যে যদি ভেরি হাই হয় তাহলে কিন্তু দুটো রেজাল্ট তোমার ম্যাচ করে যাবে, আদারওয়াইজ করছে না, ঠিক আছে। Yes. মানে যেটা হচ্ছে যে উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুল থেকে দেখো পার্টিকুলার বক্স, হারমোনিক অসিলেটর প্রবলেম, রিজিড ডটার প্রবলেমে তুমি রেজাল্টগুলোকে পেয়ে যাচ্ছ, ওই একটু একটু গন্ডগোল আছে, কোথাও হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ওবে করছে না, কোথাও হয়তো সামান্য চেঞ্জ টেঞ্জ হচ্ছে, মানে এটা একটা ভালো অ্যাপ্রোচ, কিন্তু এটা বুঝতেই পারছো এর লিমিটেশনস আছে, মানে তোমাকে দিনের শেষে সেই এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্যাল প্রবলেমের ক্ষেত্রেই তোমার যেতে হবে, হ্যাঁ। কিন্তু স্টিল আমি যেটা বলব যে মানে মানে এটা একটা বেশ ভালো অ্যাটেম্প্ট আরকি, যে বোর্ড থিওরি তো ঠিক আছে একদম হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল হলো। তোমার হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক সিস্টেমের ক্ষেত্রে তুমি বোর্ড থিওরি যেটা ব্যবহার করেছো তার তো অনেক লিমিটেশন আছে, এখানে সার্কুলার অরবিটের কথা বলা হচ্ছে, সেখানে ফাইন স্ট্রাকচার এক্সটেন্ড করা যাচ্ছে না, হ্যাঁ। এবারে আমি যদি আলটিমেটলি এই মানে উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুলটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে ব্যবহার করে নিশ্চয়ই বেটার কোনো রেজাল্ট পেতে পারবো, তারও হয়তো লিমিটেশন থাকতে পারে, সেগুলো পরে আমার ওয়েভ মেকানিক্যাল মডেল বা শ্রোডিঞ্জার ইকুয়েশন দিয়ে ফাইনালি করতে হবে। তার আগে অন্তত তো মানে চেষ্টাটা করে দেখা যাক যে কতদূর কারেক্ট রেজাল্টটা পাওয়া যাবে, এবং অনেকটাই ভালো রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা, আমি এই কনটেক্সটে দেখো আমি হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটা তো পরের দিন করব, আমি জাস্ট একটা পার্টিকুলার প্রবলেম এখানে তোমায় দিচ্ছি। হুম, একটা প্রবলেম দিচ্ছি আমি, এটা বাড়িতে একটুখানি কষবে, যে যে
assuming that Bohr's correspondence principle is applicable to rigid rotor problem. অ্যাজিউম করে না বোর্স যে মানে করসপন্ডেন্ট প্রিন্সিপাল অ্যাপ্লিকেবল মানে সেটা স্যাটিসফাইড হচ্ছে। অ্যাজিউমিং বোর্স কোয়ান্টাইজেশন বোর্স সরি করসপন্ডেন্ট প্রিন্সিপাল ইজ অ্যাপ্লিকেবল টু রিজিড রোটার প্রবলেম, ফাইন্ড দ্য সিলেকশন রুল ফর মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপি। মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপি সিলেকশন রুল যেটা ডেল্টা যে ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হয়, তুমি দেখো এই সিলেকশন রুল তো অনেক রকম করে বের করার রাস্তা আছে, পরে তো আমরা টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন থিওরি দিয়ে ওটা করবো, কিন্তু জাস্ট জাস্ট তোমার বোর্স করসপন্ডেন্ট প্রিন্সিপালটা ঠিক ঠিক কাজ করছে এইটুকু যদি তুমি ধরে নাও না, তাহলেই কিন্তু তুমি এই ডেল্টা যে প্লাস মাইনাস 1 হবে, মানে বোর্স করসপন্ডেন্ট প্রিন্সিপাল যেটা বলে কোয়ান্টাম মেকানিক্যাল ফ্রিকোয়েন্সি এবং ক্লাসিক্যাল ফ্রিকোয়েন্সি দুটো সমান হচ্ছে, তো হ্যাঁ সেইখান থেকে কিন্তু তুমি জাস্ট এই সিলেকশন রুলটা কিন্তু করে ফেলতে পারবে। এটা তোমাকে একটা হোমওয়ার্ক হিসেবে দিলাম, এটা একটু বাড়িতে তুমি করবে আর কি, ঠিক আছে? তাহলে আমরা দেখো ওই আলটিমেটলি সমারফিল্ড থিওরি ফর হাইড্রোজেন অ্যাটম করব। এই সমারফিল্ড থিওরি ফর হাইড্রোজেন অ্যাটম করার আগে আমি জাস্ট তোমার মানে তার মানে যে যে প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে অ্যাকচুয়ালি কাজটাকে করব তার একটুখানি ব্যাকগ্রাউন্ড আমি করে দিলাম আর কি। এটা মানে তার ব্যাকগ্রাউন্ডটা তৈরি করলাম। তাহলে অ্যাকচুয়াল প্রবলেমটা আমরা নেক্সট দিন যাব, কিন্তু অ্যাকচুয়াল প্রবলেমটা নেক্সট দিন যেতে পারবো না, তার আগে আরেকটা জিনিস আমাদের একটুখানি করে নিতে হবে, যেটা আমি নেক্সট ক্লাসে পড়বো। দেখো এই যে একটা কথা আমি প্রথমেই বললাম যে একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেমের ক্ষেত্রে যে অরবিটস গুলো ইন জেনারেল ইলেকট্রিক্যাল, ইন জেনারেল ইলিপ্টিক্যাল, এইটা আগে দরকার। তো মানে যেটা এই যে মুখে আমরা বলে দিচ্ছি যে ধরো সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যখন ঘুরছে অরবিট গুলো ইন জেনারেল ইলিপ্টিক্যাল, কিন্তু ঠিক আছে আমি তো কোষে দেখিনি, তাহলে আমি সেই অঙ্কটা একটুখানি কোষে দেখতে চাইবো যে ডিফারেন্ট কাইন্ড অফ ট্র্যাজেক্টরি বা ডিফারেন্ট কাইন্ড অফ অরবিটস তুমি কি করে পাচ্ছ কোনো একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেমের ক্ষেত্রে, সেইটা একটুখানি প্রথমে আলোচনা করতে হবে। সেটা আমরা নেক্সট দিন করব। সেটা কি না, সেন্ট্রাল ফোর্স প্রবলেম central force problem and different kind of trajectory, মানে যে অরবিটস গুলো যদি এনার্জিটা নেগেটিভ হয় সেটাকে ইন জেনারেল ইলিপ্টিক্যাল কেমন করে হয় আর কি, সেইটা নিয়ে কিছু আলোচনা আমাকে প্রথমে করতে হবে। করে তারপরে আমরা ওই উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুল অ্যাপ্লিকেবল টু হাইড্রোজেন অ্যাটম প্রবলেম সেই জায়গায় আমরা ঢুকতে পারবো। তাহলে পরের দিন এই কাজটাকে করব। তারপরের দিনে মানে তারপরের দিনে বা পরের দিন হয়তো আমি স্টার্টও করতে পারি, সেটা হচ্ছে যে উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুল এটা applicable to applicable to hydrogen atom or hydrogen like one electron system। তারপরে আমি এই জায়গাটা ঢুকতে পারবো। মানে এইটা তুমি কত তাড়াতাড়ি কোপ আপ করতে পারছো, মানে ঠিক ঠিক করে বুঝতে পারছো কিনা সেইটা প্রথমে আমাকে বুঝে নিতে হবে। সেন্টার ফোর্স প্রবলেম অ্যান্ড ডিফারেন্ট টাইপ কাইন্ড অফ ট্র্যাজেক্টরি, কারণ আসলে এখান থেকে ওই এক্সেন্ট্রিসিটিটা এনার্জির উপর কেমন করে ডিপেন্ড করছে সেই এক্সপ্রেশন করে যদি তুমি না জানো তাহলে পরের কাজটা তুমি করতে পারবে না। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটাকে পরিষ্কার করে তারপর এই কাজটা আমরা করবো আর, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। এন্ড অফ লেকচার 4। বলো তোমাদের যদি কিছু অসুবিধা থাকে তো বলে নাও আগে। বলো কি ধরনের সমস্যা টমস্যা থাকতে বলো। আচ্ছা যারা মানে সবাই কি বুঝতে পারলে না পারলে না কিছু? বুঝতে পেরেছো?
তার আগে তোমাদের এইখান থেকে বেরিয়ে আসি। অ্যাকচুয়ালি 22 নয় 23 না? এক সেকেন্ড একটুখানি এটা সেভটা করে নিই, আগে সেভটা করা হয়নি দেখছি।